আচ্ছা, আজকে যেহেতু প্রথম ক্লাস, আমরা বেশি কিছু পড়বো না, জাস্ট ইন্ট্রোডাকশন আর কি। অপটো ইলেকট্রনিক্স কোর্স সম্পর্কে জাস্ট একটু ইন্ট্রোডাকশন হবে। আর আগের কোর্সের যেসব জিনিস লাগবে, যে আগে যে কোর্সটা পড়ে আসছে হেটারো স্ট্রাকচার, ওইটা যেই জিনিসগুলো লাগবে ওইগুলো জাস্ট আমরা একটা রিভিউ দিব। তো প্রথমে যদি তোমাদের থেকে অপিনিয়ন নেই যে এই কোর্স থেকে তোমরা কি এক্সপেক্ট করতেছো, কি শিখবা, তোমাদের কি মনে হচ্ছে, কেউ একজন বলো। আচ্ছা, এইভাবে বলবা না, আমি জিজ্ঞেস করি তাহলে, না? ফয়েজ আহমেদ 2016338002। আচ্ছা, তুমি? জি স্যার। আচ্ছা, বলো তাহলে তোমার কি মনে হচ্ছে এই কোর্স থেকে কি শিখবা? স্যার এই কোর্স থেকে অ্যাকচুয়ালি অপটিক্যাল ইলেকট্রনিক্স মানে কি বলবো, ডায়োডের স্ট্রাকচারটা মানে কিরকম করে আরো ইমপ্রুভমেন্ট করা যায় এরকম কিছু একটা নাকি? হয়েছে, ঠিক আছে, পার্শিয়ালি কারেক্ট। আচ্ছা, অপটো ইলেকট্রনিক্স বলতে কি বোঝাচ্ছে, মানে অপটো ইলেকট্রনিক্স দ্বারা আমরা কি মিন করতেছি, কেউ বলতে পারবা? স্যার লাইট আর ইলেকট্রনের সম্পর্ক স্যার। হ্যাঁ, অপটো যেহেতু আছে সেহেতু লাইট তো আসবে, এটা তো শিওর। আর ইলেকট্রনিক্স এই জন্য বলতেছে লাইট আর ইলেকট্রনের সম্পর্ক, তাই তো? কাছাকাছি, ঠিক আছে। তাহলে তোমাদের মোটামুটি কিছুটা আইডিয়া আছে, তাই না, কোর্স সম্পর্কে? তোমরা মনে হয় আগে কিছুটা দেখে আসছো, না জেনারেল নলেজ থেকেই বলতেছো? জেনারেল নলেজ স্যার। তাহলে তো কোর্সের অর্ধেক তো তোমাদের জেনারেল নলেজই শেষ, বাকি অর্ধেক তাহলে একটু একটু পড়াইলেই হয়ে যাবে, বেশি পড়াইতে হবে না। ভালোই হইলো। ওকে, তাহলে আমরা শুরু করি। ট্রিপলি 465, আমার ল্যাপটপের স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। সাউন্ড যদি ক্লিয়ার না হয় তাহলে আমাকে বলবা, আর নিজেদের মাইক্রোফোন গুলা মিউট করে রাখবা। যদি আমি কোনো কিছু জিজ্ঞেস করি তখন আনসার দিবা আর কি। তো অপটো ইলেকট্রনিক্স, প্রথম হচ্ছে অপটো ইলেকট্রনিক্স কি, তাই না? অপটো ইলেকট্রনিক্স হচ্ছে কি, স্টাডি এন্ড অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রনিক ডিভাইসেস দ্যাট ইন্টারঅ্যাক্ট উইথ লাইট। মানে ইলেকট্রনিক ডিভাইস যেগুলো লাইটের সাথে ইন্টারঅ্যাক্ট করে ওইগুলো সম্পর্কে আমরা স্টাডি করব, ওইটাকে আমরা বলতেছি অপটো ইলেকট্রনিক্স। মেহেদি হাসান, কিছু বলবা? ওই রেকর্ডিং এর ব্যাপারে জিজ্ঞেস করতে আছে। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছি যে মানে রেকর্ড হচ্ছে। আচ্ছা আচ্ছা। তো অপটো ইলেকট্রনিক্স আমরা বলতেছি কি, যেই সকল ইলেকট্রনিক ডিভাইস লাইটের সাথে ইন্টারঅ্যাক্ট করে ওইগুলা যে স্টাডি করব আমরা, যে ওই ডিভাইসগুলো নিয়ে যে স্টাডি, ওইটাকে আমরা বলতেছি অপটো ইলেকট্রনিক্স। এখন অপটো ইলেকট্রনিক সিস্টেমে কয় রকমের ডিভাইস থাকতে পারে, বা আমরা যে ডিভাইসগুলো পড়বো ওখানে কি কি, মানে অপটো ইলেকট্রনিক্স বা অপটিক্যাল মানে ডিভাইসগুলো কি রকমের হইতে পারে। প্রথম হচ্ছে একটা ক্যাটাগরি থাকতে পারে সোর্স, মানে অপটিক্যাল সোর্স। মানে আমরা যে ডিজাইন করব ডিভাইসগুলা, এর মধ্যে একটা হইতে পারে সোর্স, আমরা ডিজাইন করব, মানে সোর্সটা কি রকমের হবে। সোর্সটা বিভিন্ন রকমের হইতে পারে, যে লেজার সোর্স হইতে পারে, এলইডি হইতে পারে, মানে লাইটের সোর্সটা কি হবে এইটা হচ্ছে একটা স্টাডি। আরেকটা স্টাডি হচ্ছে কম্পোনেন্টস। কম্পোনেন্টস এর মধ্যে আমরা বলতে পারি ধরো ওয়েভ গাইড, মানে সোর্স থেকে লাইটটা ট্রান্সমিট হবে, সোর্স থেকে লাইটটা পাস হবে, যে মিডিয়ামের মধ্য দিয়ে পাস হবে বা কোনো একটা পাথের মধ্য দিয়ে পাস হবে, ওটাকে আমরা বলতেছি ওয়েভ গাইড বা কম্পোনেন্টস। এরপর হচ্ছে কি, যেই লাইটটা আসলো ওই লাইটটাকে আমরা কি করব, ডিটেক্ট করব। সো আরেকটা পোরশন হচ্ছে ডিটেক্টরস। তো ডিটেক্টরের মধ্যে লাইট ডিটেক্ট করে, মানে ওই লাইটটাকে অ্যাবজর্ব করে আমরা অন্য কোনো অ্যাপ্লিকেশনে কাজ করাবো। সো এরকম বিভিন্ন রকমের স্টাডি হইতে পারে। সোর্স হিসেবে আমরা কাজ করাইতে পারি, ডিটেক্টর হিসেবে অপটিক্যাল ডিভাইস আছে, আর তারপর এই ডিভাইসগুলো আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশনে ইউজ করতে পারি। যেমন আমরা যদি অপটিক্যাল ফাইবারের কথা বলি, অপটিক্যাল ফাইবারের একটা অ্যাপ্লিকেশন হইতে পারে, অপটিক্যাল ফাইবার দিয়ে আমরা খুব বেশি ফাস্ট ডেটা ট্রান্সফার করতে পারি। যদি ইলেকট্রিক কেবল ইউজ করি তাহলে ডেটা ট্রান্সফার রেট অনেক কমে যায়,
তো এই ক্ষেত্রে যদি আমরা অপটিক্যাল ডিভাইস ইউজ করি মানে লেজার সোর্স ইউজ করি, লাইট দিয়ে যদি ট্রান্সফার করি, তাহলে আমরা অনেক বেশি হাই স্পিডের ট্রান্সমিশন সম্ভব, ডাটা ট্রান্সফার সম্ভব। এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন। আরেকটা অ্যাপ্লিকেশন যদি আমরা চিন্তা করি তাহলে হচ্ছে তোমার মেডিকেলের ক্ষেত্রে যে লেজার অপারেশন যেগুলা করে ওগুলোর ক্ষেত্রে এরকম অপটিক্যাল ডিভাইস ইউজ করা হয়। তারপর সোলার সেল আছে, এরকম বিভিন্ন ক্ষেত্রে অপটিক্যাল ডিভাইস গুলো ইউজ করি। আমরা প্র্যাকটিক্যাল লাইফে অনেক বেশি ইউজ করি, এগুলোর সাথে আমরা পরিচিত আছি। যদি তোমাদের মনে হয় আমি খুব বেশি স্পিডে কথা বলতেছি তাহলে আমাকে ইনফর্ম করবা, তাহলে আমি আর একটু স্লোলি বলবো আর কি, মানে তোমাদের যদি ক্যাচ আপ করতে সমস্যা হয়। আমরা অপটোইলেকট্রনিক ডিভাইস সম্পর্কে বলছিলাম, তো এই মানে এখানে বিভিন্ন রকমের এক্সাম্পল দেয়া আছে, যেমন এটা একটা টেলিকমিউনিকেশন লেজার, ইলেকট্রো ব্লু লেজার, অপটিক্যাল ফাইবার, ফটোডায়োডস, এলইডি, সোলার সেল, এগুলা সবগুলা টার্মের সাথে তোমরা মোটামুটি পরিচিত, তাই না? একদম নতুন কোনো কিছু যদি থাকে যেটার সাথে তোমরা পরিচিত না, তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারো। তো এই কোর্সে আমরা মেইনলি এই ডিভাইসগুলা নিয়েই স্টাডি করব। লাইটের প্রপার্টি, তারপর লাইট ইমিটিং ডায়োডস, এলইডি যেটাকে বলতেছি, এলইডি কিভাবে ডিজাইন করা হয়, কিভাবে এটা কাজ করে, ওয়ার্কিং প্রিন্সিপাল, তারপর কিভাবে তার ইফিসিয়েন্সি বাড়ানো যায়, এগুলা নিয়ে আমরা স্টাডি করব। তারপর লেজার ডায়োড, লেজার কিভাবে কাজ করে, কিভাবে ডিজাইন করতে হবে, ইফিসিয়েন্সি কিভাবে বাড়াইতে হবে, এইসব কাজ স্টাডি করব। তারপর হচ্ছে ফটোডায়োডস, সোলার সেলস। সো মেইনলি এই টপিকগুলো নিয়ে আমরা এই কোর্সের মধ্যে আলোচনা করব। এখন আমরা যদি ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামটা দেখি, তাহলে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের জাস্ট আলট্রাভায়োলেট রিজিয়ন, ভিজিবল রিজিয়ন আর ইনফ্রারেড রিজিয়ন, এই তিনটা রিজিয়ন হচ্ছে অপটো ইলেকট্রনিক ডিভাইস ডিজাইনের জন্য ইম্পর্টেন্ট। এর মধ্যে সবচেয়ে বেশি কোর যে রিজিয়নটা সেটা হচ্ছে ভিজিবল রিজিয়ন। সো এইগুলো সম্পর্কে অলরেডি আমাদের সবারই মোটামুটি কিছুটা আইডিয়া আছে যে ভিজিবল রিজিয়ন হচ্ছে কি মোটামুটি 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার পর্যন্ত। এটা হচ্ছে হিউম্যান আই সেন্সিটিভিটি, মানে আমাদের চোখের জন্য সবচেয়ে বেশি সেন্সিটিভ হচ্ছে রেড লাইট আর ভায়োলেট লাইট, আর সবচেয়ে বেশি কমফোর্টেবল হচ্ছে কি গ্রিন লাইট। তো এই টপিকগুলা ইকে ব্যান্ড ডায়াগ্রাম, এটা কি পরিচিত মনে হচ্ছে না অপরিচিত? এটা তোমাদের পড়াইছি না আমি? জি স্যার। জি স্যার। এখন পড়াইতে হবে? আই থিংক লাগবে না স্যার। আচ্ছা, তাহলে লাগবে না। এখন যে টপিকগুলো আসতেছে এগুলো হচ্ছে আগের কোর্সের রিভিউ। তো এই জিনিসগুলা আগের কোর্সে আমরা পড়ানো হয়েছে, আগের কোর্সের এই জিনিসগুলা এই কোর্সে একটু কাজে লাগবে। সো ওই টপিকগুলা একটু রিভিউ করা, মানে রিভিউ করতেছি আর কি। তো এখানে হচ্ছে আমরা ব্যান্ড ডায়াগ্রাম দেখতেছি, জার্মেনিয়াম, সিলিকন আর গ্যালিয়াম আর্সেনাইড, তিনটা সেমিকন্ডাক্টরের ইকে ব্যান্ড ডায়াগ্রাম। তো এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড আর এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। তো ব্যান্ড গ্যাপ আমরা বলতেছি কোনটাকে, ভ্যালেন্স ব্যান্ডের ম্যাক্সিমাম আর কন্ডাকশন ব্যান্ডের মিনিমাম, এই দুইটার মধ্যে যে ডিফারেন্স, এনার্জি ডিফারেন্স, ওইটাকে আমরা বলতেছি এনার্জি ব্যান্ড গ্যাপ। যেমন জার্মেনিয়ামের ক্ষেত্রে এটা হচ্ছে কত, 0.67 ইলেকট্রন ভোল্ট। আবার আরেকটা জিনিস আমরা বলছিলাম যে যদি ভ্যালেন্স ব্যান্ডের ম্যাক্সিমাম আর কন্ডাকশন ব্যান্ডের মিনিমাম একই কে বরাবর অকার করে, তখন আমরা এটাকে বলবো ডিরেক্ট ব্যান্ড গ্যাপ। যেমন গ্যালিয়াম আর্সেনাইডের ক্ষেত্রে যেটা হচ্ছে যে গামা ভ্যালি বরাবর এটা অকার করছে ব্যান্ড গ্যাপটা, সো এটাকে আমরা বলতেছি ডিরেক্ট ব্যান্ড গ্যাপ। কিন্তু যদি ভ্যালেন্স ব্যান্ডের ম্যাক্সিমাম আর কন্ডাকশন ব্যান্ডের মিনিমাম ডিফারেন্ট কে রিজিয়নে থাকে, ডিফারেন্ট কে ডিরেকশনে থাকে, তখন ওইটাকে আমরা বলতেছি ইনডিরেক্ট ব্যান্ড গ্যাপ। তো এখানে জার্মেনিয়াম আর সিলিকন এই দুইটা হচ্ছে ইনডিরেক্ট ব্যান্ড গ্যাপ, আর গ্যালিয়াম আর্সেনাইডটা হচ্ছে ডিরেক্ট ব্যান্ড গ্যাপ। তারপর এল ভ্যালি, গামা ভ্যালি, এক্স ভ্যালি, এগুলা সম্পর্কেও আমরা আলোচনা করছি। গামা হচ্ছে 000 ডিরেকশন মিন করে, মানে ডিরেক্ট ডিরেকশন। এক্স হচ্ছে 100, এল হচ্ছে 111 2D ল্যাটিসের ক্ষেত্রে, এগুলো আমরা আলোচনা করছি অলরেডি। আর ভ্যালেন্স ব্যান্ডে নরমালি তিনটা সাব ব্যান্ড থাকে, এটা একটাকে আমরা বলতেছি হেভি হোল, লাইট হোল আর স্প্লিট অফ ব্যান্ড। সো এখানে হেভি হোল, লাইট হোল কিসের জন্য বলতেছি আমরা, এটাও আলোচনা করা হয়েছে, মনে আছে তোমাদের না ভুলে গেছো? স্যার ভুলে গেছে স্যার। স্যার
একজনের মনে নাই? স্যার ডাবল ডিফারেন্সিয়েশনের জন্য না স্যার? হ্যাঁ, মোবিলিটি যে ডাবল ডিফারেন্সিয়েশনের জন্য হয় আর কি, যে আমরা যে মোবিলিটি এনার্জি ব্যান্ডের ওই যে শেপের সাথে মোবিলিটি যে রিলেশনটা দেখছিলাম, এনার্জির কার্ভটাকে ডাবল ডিফারেন্সিয়েট করতে হয়। তো এই ক্ষেত্রে আমরা দেখছিলাম কি, এইটা থেকে মোবিলিটি কম থাকে, সো তার মাস বেশি থাকে, কারণ এইটা হচ্ছে এই রিজনের কম শার্প। তো এই জন্য এইটাতে যে ক্যারিয়ার থাকে ওইটার মাস বেশি, এই জন্য এটাকে আমরা বলতেছি হেভি হোল। তারপর এটা আরেকটু বেশি শার্প হচ্ছে, সো এই জন্য এটাকে আমরা বলতেছি এইটাতে মোবিলিটি আগেরটার চেয়ে বেশি, এই জন্য এটাতে মাস কম, ক্যারিয়ারের মাস কম, এই জন্য এটাকে আমরা বলতেছি লাইট হোল। আর এরপরটা হচ্ছে স্প্লিট অফ ব্যান্ড। তো এই মোটামুটি ইকে ব্যান্ডের ডায়াগ্রাম সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। আর এখানে এগুলো হচ্ছে রেসিপ্রোকাল স্পেসে, এটাও আমরা বলছিলাম যে রেসিপ্রোকাল স্পেস কি। এখন ডিরেক্ট এন্ড ইনডিরেক্ট ব্যান্ড গ্যাপ, এটা তো অলরেডি বলছি যে একই কে বরাবর যদি হয় তখন ওইটাকে আমরা বলতেছি ডিরেক্ট, আর ট্রানজিশন যদি ডিফারেন্ট কে বরাবর হয় তখন ওইটাকে আমরা বলতেছি ইনডিরেক্ট ব্যান্ড গ্যাপ। এখন ডিরেক্ট ব্যান্ড গ্যাপের ক্ষেত্রে যখন ভ্যালেন্স ব্যান্ড টু কন্ডাকশন ব্যান্ড থেকে ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন যখন আসে তখন একটা এনার্জি রিলিজ হয়, ওই এনার্জি রিলিজটা ফোটন হিসেবে রিলিজ হয়। সো এইটা থেকে আমরা লাইট আউটপুট পাই। কিন্তু যখন ইনডিরেক্ট ব্যান্ড গ্যাপ থাকে তখন হচ্ছে প্রথমে ট্রানজিশনটা সবসময় হচ্ছে কি ভার্টিক্যাল ট্রানজিশন হইতে, মানে ডেল কে ইকুয়ালস টু 0 হইতে হয়, ট্রানজিশনের শর্ত হচ্ছে এটা কন্ডিশন। সো ভার্টিক্যাল ট্রানজিশনের জন্য প্রথমে আমাদের ইনডিরেক্ট ব্যান্ড গ্যাপের জন্য যেটা হইতে হবে, দেখো এই জায়গায় এইটার জন্য একটা কে, আমাদের হোল যে পজিশনে আছে একটা কে পজিশনে আছে, কিন্তু আমাদের কন্ডাকশন ব্যান্ডে মিনিমাতে যে ইলেকট্রনটা আছে ওইটা ডিফারেন্ট কে পজিশনে আছে। তো প্রথমে আমাদের কি করতে হবে, এই ইলেকট্রনের মোমেন্টামটাকে চেঞ্জ করে এই হোলের মোমেন্টাম বরাবর নিয়ে আসতে হবে। সো এই মোমেন্টাম চেঞ্জের জন্য যেই কোয়ান্টা রিলিজ হয় ওইটাকে আমরা বলতেছি ফনন, মানে ভাইব্রেশন কোয়ান্টা। সো এই জায়গা থেকে যখন এই জায়গায় আসবে তখন ফনন রিলিজ হবে, ওইটা থেকে আমরা লাইট আউটপুট পাবো না, ফননের দ্বারা হচ্ছে হিট জেনারেট হবে। তারপর যখন এই জায়গা থেকে একই কে বরাবর যখন সে হোলের সাথে রিকম্বাইন করবে তখন আমরা যে আউটপুটটা পাবো ওইটা হবে ফোটন। তো এটা হচ্ছে ডিরেক্ট ব্যান্ড গ্যাপে কিরকম ট্রানজিশন হয় আর ইনডিরেক্ট ব্যান্ড গ্যাপে কিরকম ট্রানজিশন হয় ওইটা। তো এখন এই ডিরেক্ট ব্যান্ড গ্যাপের ক্ষেত্রে যে ফোটনটা রিলিজ হবে ওইটার এনার্জিটা হবে এই ব্যান্ড গ্যাপের এনার্জির সমান, কিন্তু ইনডিরেক্ট ব্যান্ড গ্যাপের ক্ষেত্রে যে এনার্জিটা রিলিজ হবে ওইটার এনার্জি হবে কি ব্যান্ড গ্যাপের চেয়ে কমও হইতে পারে বেশিও হইতে পারে। যেমন এইটা যদি ব্যান্ড গ্যাপের চেয়ে লোয়ার রিজিয়নে আসে তখন যে এনার্জিটা রিলিজ হবে সেটা হবে এই এনার্জির সমান, ফোটন যে ফোটনের এনার্জিটা রিলিজ হবে। আবার এইটা হচ্ছে কি ব্যান্ড গ্যাপের চেয়ে আপার রিজিয়নেও সেট হইতে পারে, তখন যে এনার্জিটা রিলিজ হবে সেটা হবে এইটার চেয়ে একটু বেশি এনার্জি রিলিজ হবে। তো এটা হচ্ছে ফোটন ইমিশনের জন্য, ডিরেক্ট ব্যান্ড গ্যাপে ফোটন ইমিশন আর ইনডিরেক্ট ব্যান্ড গ্যাপে ফোটন ইমিশন। এই চারটাও তোমাদের পড়ানো হয়েছে তাই না? জি স্যার। তাহলে কেউ একজন বলো এই চার্ট দিয়ে কি মিন করতেছে, কে বলবা? তোমরা কেউ বলবা না? তাহলে আমি জিজ্ঞেস করবো, তাহলে একজনকে জিজ্ঞেস করি। সবার মনে আছে না ভুলে গেছো? স্যার একবার বললে ভালো হয় স্যার। হ্যাঁ একবার কেউ একজন বলো, এটিতে আমি জিজ্ঞেস করতেছি, একবার বললে ভালো হয়, কে বলবা? স্যার এদিকে ছিল আর কি স্যার লেটিস গুলা ম্যাচিং এর জন্য, আর স্যার ইয়ে দিকে কি এনার্জি মানে কোন কালার এনার্জি সব ঘুরে ফিরে আর কি স্যার। ঠিক আছে, কেউ একজন বলছে তো এটলিস্ট। সো এই চার্ট দিয়ে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যখন আমরা সেমিকন্ডাক্টর ডিভাইস ডিজাইন করব তখন হচ্ছে হেটেরোস্ট্রাকচার ডিজাইনের ক্ষেত্রে আমাদের বিভিন্ন রকমের সেমিকন্ডাক্টর একই ডিভাইসের মধ্যে থাকতে পারে, এটা আমরা বলছিলাম। যে নরমালি হোমোজাংশনের ক্ষেত্রে হচ্ছে কি সিলিকনের উপরে শুধুমাত্র আমরা সিলিকনই গ্রো করি, সিলিকনের ডিভাইস বানাই।
কিন্তু যখন আমরা একটা ডিভাইসের সাথে আরেকটা ডিভাইস মানে হেটেরো স্ট্রাকচার ক্রিয়েট করব, তখন আমাদের খেয়াল রাখতে হয় কি ল্যাটিস মিসম্যাচ যাতে কম হয়। সো এই জন্য এই ল্যাটিস প্যারামিটারটা কাজে লাগে। যেমন এই জায়গায় গ্যালিয়াম আর্সেনাইড আর অ্যালুমিনিয়াম আর্সেনাইড, এটা যদি আমরা খেয়াল করি, তাহলে গ্যালিয়াম আর্সেনাইড সাবস্ট্রেটের উপরে যদি আমরা অ্যালুমিনিয়াম আর্সেনাইড ডিভাইস ডিজাইন করি, তাহলে হচ্ছে কি এটার ল্যাটিস ম্যাচিংটা অনেক ভালো, সো ল্যাটিস মিসম্যাচ হবে না। কিন্তু যদি আমরা গ্যালিয়াম আর্সেনাইডের সাথে উপরে গ্যালিয়াম ফসফাইড ডিজাইন করতে চাই, তাহলে সামান্য ল্যাটিস মিসম্যাচ হবে। সো এই জিনিসগুলো আমরা বলছিলাম। আর এইদিকে হচ্ছে ব্যান্ড গ্যাপ এনার্জি, যে কোন সেমিকন্ডাক্টরের ব্যান্ড গ্যাপ কত, যেমন সিলিকনের 1.1 ইলেকট্রন ভোল্ট, গ্যালিয়াম ফসফাইডের ক্ষেত্রে 2.2 সামথিং এরকম। তারপর হচ্ছে গ্যালিয়াম আর্সেনাইডের 1.43 ইলেকট্রন ভোল্ট। তারপর আমরা বলছিলাম কি যে সলিড লাইন যেগুলো আছে ওইগুলো হচ্ছে ডিরেক্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর, আর ড্যাশ লাইন যেগুলা ওইগুলো হচ্ছে ইনডিরেক্ট ব্যান্ড গ্যাপ। তারপর দুইটা সেমিকন্ডাক্টরের মধ্যে যে টাই লাইন আছে, ওইখানে আমরা বলছিলাম আমরা চাইলে এগুলো হচ্ছে বাইনারি সেমিকন্ডাক্টর, আমরা চাইলে দুইটা বাইনারি সেমিকন্ডাক্টরকে অ্যালয় করে এরকম টার্নারি সেমিকন্ডাক্টর বানাইতে পারি, বা কোয়াটার্নারি সেমিকন্ডাক্টর বানানোর জন্য আমরা চারটাকে এরকম মিক্স করতে পারি, এটা আমরা বলছিলাম। যেমন এখানে গ্যালিয়াম আর্সেনাইড আর অ্যালুমিনিয়াম আর্সেনাইড যদি আমরা মিক্স করি, তাহলে আমরা পাবো গ্যালিয়াম অ্যালুমিনিয়াম আর্সেনাইড। সো এরকম মিক্সড কম্পোজিশনের উপর ডিপেন্ড করে এটা ডিরেক্ট হিসেবেও কাজ করতে পারে, ইনডিরেক্ট হিসেবেও কাজ করতে পারে। সো এটাকে আমরা বলছিলাম কি, তাহলে গ্যালিয়াম আর্সেনাইড থেকে অ্যালুমিনিয়াম আর্সেনাইড পর্যন্ত আমরা ব্যান্ড গ্যাপটাকে টিউন করতে পারবো। ব্যান্ড গ্যাপ টিউনিংটা কেন ইম্পর্টেন্ট, সেইটা হচ্ছে আমরা যখন বিভিন্ন কালারের আউটপুট চাবো, যে বিভিন্ন কালারের লাইটের আউটপুট চাবো, তখন হচ্ছে এক একটা ব্যান্ড গ্যাপের জন্য করেসপন্ডিং হচ্ছে এক একটা ওয়েভলেন্থ আছে। তো আমরা যদি ব্যান্ড গ্যাপ টিউন করতে পারি, তখন আমরা বিভিন্ন রকমের বিভিন্ন ওয়েভলেন্থের লাইট জেনারেট করতে পারবো। তো এগুলো হচ্ছে আমাদের ডিভাইস ডিজাইনের জন্য কাজে লাগবে আর কি। তো মোটামুটি এগুলাই আমরা আলোচনা করে আসছিলাম, যে অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড, তারপর হচ্ছে আমরা যদি এটার সাথে আবার ফসফাইডটাও মিলে, তাহলে হবে কি অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড ফসফাইড, যে এদিকে এসে এদিকে আমরা চাইলে চারটা মিলে কম্পোজিশন ক্রিয়েট করতে পারি। সেই জিনিসগুলোই বলছিলাম। তারপর সাবস্ট্রেট হিসেবে কি কি ইউজ করতে পারি এটাও আমরা আলোচনা করছিলাম, যে নরমালি হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম আর্সেনাইড, ইন্ডিয়াম ফসফাইড আর স্যাফায়ার সাবস্ট্রেট, এই সাবস্ট্রেটগুলো নরমালি ইউজ করা হয়। আর স্যাফায়ার সাবস্ট্রেট শুধুমাত্র নাইট্রাইট স্ট্রাকচারের জন্য ইউজ করা হয়। এগুলো মনে আছে তোমাদের? আমি কিন্তু অনেক ইনফরমেশন বলে ফেলছি অলরেডি, তোমরা যদি নোট ডাউন করে রাখো তাহলে ভালো হবে। তো এইগুলাই মোটামুটি এই চার্ট নিয়ে আলোচনা করছিলাম আমরা। তারপর এই জায়গার মধ্যে আমরা বলছিলাম কি, যদি ল্যাটিস ম্যাচিং না হয় তাহলে ডিভাইসের ক্ষেত্রে স্ট্রেইন ক্রিয়েট হয়। এটা বলছিলাম না, যে স্ট্রেইন কি ওইটা আমরা আলোচনা করছিলাম, যে নরমাল দুই রকমের স্ট্রেইন আছে, কম্প্রেসিভ স্ট্রেইন আর টেনসাইল স্ট্রেইন, এগুলো আলোচনা করছিলাম না? জি স্যার। না ভুলে গেছো? পরীক্ষা তো হয় না এই জন্য তোমরা পড়ো নাই নাকি? ভালো হইছে, এক পড়া দুই কোর্সে কাজে লাগতেছে। এগুলা কিন্তু এই কোর্সেও আসতে পারে। স্ট্রেইনের যে সব কিছু ম্যাথ করাইছিলাম, কি করাইছিলাম তো? জি স্যার। জি স্যার। আমি কিন্তু ভুলে গেছি, এজন্য তোমাদের জিজ্ঞেস করতেছি। স্যার এই ফিগারটা নিয়ে একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার ওই যে গ্যালিয়াম আর্সেনাইড থেকে ইন্ডিয়াম আর্সেনাইড বরাবর যে লাইনটা আছে, ওই লাইন বরাবর যদি আমরা মুভ করছি, তখন ওখানে আমরা পাচ্ছি কি ইন্ডিয়াম গ্যালিয়াম আর্সেনাইড, এই ইয়েটা পাচ্ছি। হ্যাঁ যদি স্যার ইন্ডিয়াম ফসফাইড বরাবর ঠিক নিচে, মানে ইন্ডিয়াম ফসফাইডের লাইনটা আর আর অ্যালুমিনিয়াম না ইন্ডিয়াম গ্যালিয়াম আর্সেনাইড ওই ওই বরাবর যদি স্যার আমি উপরের দিকে উঠতে থাকি, ওইখানে স্যার আমার মানে কোন ম্যাটেরিয়ালটা হচ্ছে মানে চেঞ্জ হতে থাকবে? ইন্ডিয়াম গ্যালিয়াম আর্সেনাইড ফসফাইড হবে। ইন্ডিয়াম গ্যালিয়াম স্যার উপরে উঠলে কি আর্সেনাইডটা থাকবে? হ্যাঁ থাকবে, আমি তো এই কম্পোজিশন রেখে উপরে উঠতেছি। আর্সেনিকটা আচ্ছা। আস্তে আস্তে কমতে থাকবে, ফসফাইডটা আস্তে আস্তে বাড়তে থাকবে। সো ইন্ডিয়াম গ্যালিয়াম আর্সেনাইড ফসফাইড হবে। সো আমি যখন উপরে উঠতে উঠতে একদম এই পয়েন্টে চলে আসবে, তখন আর আর্সেনাইড জিরো হয়ে যাবে আর পুরাটা ফসফাইড হয়ে যাবে।
স্যার গ্যালিয়ামও চেঞ্জ হতে থাকবে। গ্যালিয়ামও চেঞ্জ হইতে থাকবে, হ্যাঁ সবগুলোই চেঞ্জ হইতে থাকবে। এই ফিগারগুলো পড়াইছিলাম। জি স্যার। আচ্ছা, তো এটা হচ্ছে কম্পোজিশনাল ডিপেন্ডেন্সি অফ ব্যান্ড গ্যাপ। তো একটু আগে যেটা আলোচনা করছি ওইটাই, যে যদি আমরা গ্যালিয়াম ফসফাইড আর্সেনাইড চিন্তা করি, তাহলে হচ্ছে কি এই জায়গায় দেখো কম্পোজিশন এক্স বাড়ানোর সাথে সাথে গ্যালিয়াম আর্সেনাইড থেকে সেইটা গ্যালিয়াম ফসফাইড এর দিকে যাবে। সো গ্যালিয়াম আর্সেনাইড যেহেতু ডিরেক্ট, সো ইনিশিয়ালি 0.4 এর কাছাকাছি কম্পোজিশন পর্যন্ত সেইটা ডিরেক্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর হিসেবে কাজ করবে, কিন্তু যখনই কম্পোজিশন এইটার চেয়ে বেশি হয়ে যাবে তখন এটা গামা ভ্যালি থেকে মিনিমাটা এক্স ভ্যালিতে চলে যাবে, তখন এটা ইনডিরেক্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর হয়ে যাবে। সিমিলারলি এখানে অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইডের ক্ষেত্রেও, তো এই ক্ষেত্রে আমরা কিছু ম্যাথ করছিলাম যে কোন ভ্যালিতে ব্যান্ড গ্যাপ কিরকম থাকতে পারে, বা কম্পোজিশন বের করা, এরকম কোয়াটার্নারি তারপর টার্নারি সেমিকন্ডাক্টরের এক্স ওয়াই কম্পোজিশন বের করা, এইসব ম্যাথ আমি করাইছিলাম, তাই না? সো এই ম্যাথগুলা কিন্তু এই কোর্সেও আসতে পারে, বুঝতে পারছো? মনে আছে তোমাদের? ভয়েস শোনা যাচ্ছে না? যাচ্ছে। কি বলছি বুঝতে পারছো? জি স্যার। ম্যাথ করাইছিলাম না তোমাদের, এই যে এক্স এর কম্পোজিশন গুলা বের করা, যদি ব্যান্ড গ্যাপ দেয়া থাকে তাহলে আমরা ব্যান্ড গ্যাপ থেকে কিভাবে কম্পোজিশন বের করতে পারি। একটা পার্টিকুলার ব্যান্ড গ্যাপ দেয়া থাকতে পারে, একটা পার্টিকুলার ল্যাটিস কনস্ট্যান্ট দেয়া থাকতে পারে, এইসব ম্যাথ করানো হয়েছে না তোমাদেরকে? জি স্যার। ওই ম্যাথ গুলা কিন্তু এই কোর্সেও আসবে, এক্সামে আসতে পারে। সিমিলারলি অ্যালুমিনিয়াম ইন্ডিয়াম আর্সেনাইডের ক্ষেত্রেও সিমিলার, কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে ট্রানজিশন হয়। তারপর ম্যাথের ক্ষেত্রে আমি এখানে বলছিলাম যে আমরা কোন ব্যান্ড গ্যাপের ইকুয়েশনটা ইউজ করব, ওইটা ডিপেন্ড করে যেই ব্যান্ড গ্যাপের যদি আমাদের ডিরেক্টলি বলা থাকে যে গামা ভ্যালি বরাবর এনার্জি হতো বা এল ভ্যালি বরাবর এনার্জি হতো, তাহলে ওই পার্টিকুলার ইকুয়েশনটা ইউজ করতে হবে। অথবা শুধুমাত্র যদি ব্যান্ড গ্যাপ বলা থাকে তাহলে আমাদের দেখতে হবে কি কোনটাতে এল গামা এক্স, কোনটাতে এনার্জি সবচেয়ে মিনিমাম হয়, যেটাতে এনার্জি মিনিমাম হয় ওইটার ইকুয়েশন ইউজ করে এক্স এর ভ্যালু বের করতে হবে। কারণ কন্ডাকশন ব্যান্ডে মিনিমাম মানে যেই জায়গায় এনার্জিটা মিনিমাম হবে ওইটাকে আমরা বলতেছি ব্যান্ড গ্যাপ। যদি ডিরেক্টলি বলা না থাকে, শুধু ব্যান্ড গ্যাপ বলা থাকে, তাহলে আমাদের আগে দেখতে হবে ব্যান্ড গ্যাপটা কোন ভ্যালি বরাবর আছে, মানে কোন ভ্যালিতে এনার্জি সবচেয়ে কম আসে, এই ইকুয়েশনগুলো ইউজ করে ওইটা দেখতে হবে। তারপর ওই ইকুয়েশনটা ইউজ করে এক্স এর ভ্যালু বের করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা বলছিলাম যদি ইকুয়েশন না থাকে তাহলে আরেকটা ওয়ে হচ্ছে ভেগার্স ল ইউজ করা। ভেগার্স ল পড়ানো হয়েছে না তোমাদেরকে? জি স্যার। তো ভেগার্স ল ইউজ করে আমরা কম্পোজিশন গুলা বের করতে পারি। এখন সেমিকন্ডাক্টরস অফ ইন্টারেস্ট ফর এলইডিস, এলইডির জন্য আমরা কি কি সেমিকন্ডাক্টর, কোন কালারের এলইডির জন্য আমরা কি কি সেমিকন্ডাক্টর ইউজ করতে পারি। নরমালি তোমরা যখন প্রজেক্ট করো তখন তো গ্রিন এলইডি, ব্লু এলইডি, রেড এলইডি এগুলা তো দেখছোই, তাই না? ইয়েলো এলইডি। সো এই এলইডি গুলা কোনটা কোন সেমিকন্ডাক্টর দিয়ে বানানো হয় ওইটাই এই চার্টের মধ্যে দেখানো হচ্ছে কি। যেমন আমি ইন্ডিয়াম গ্যালিয়াম নাইট্রাইড, এটা দিয়ে আমরা ব্লু গ্রিন এই দুই কালারের এলইডি ক্রিয়েট করতে পারি। তারপর গ্যালিয়াম আর্সেনাইড ফসফাইড, ইম্পিউরিটি হচ্ছে নাইট্রাইড, অথবা গ্যালিয়াম ফসফাইড নাইট্রাইড, এটা দিয়ে ইয়েলো অরেঞ্জ এইসব কালারের এলইডি ক্রিয়েট করতে পারি। এখন এই যে আমরা বলতেছি এই কালারের এলইডি ওই কালারের এলইডি, এই কালারটা কিসের উপর ডিপেন্ড করতেছে? ব্যান্ড গ্যাপ। প্যারামিটার। ব্যান্ড গ্যাপের উপর, ইয়েস। তার মানে হচ্ছে আমি এখানে যে সেমিকন্ডাক্টরটা ইউজ করতেছি ওই সেমিকন্ডাক্টরের ব্যান্ড গ্যাপ যেই রিজিয়ন থেকে যেই রিজিয়ন পর্যন্ত ভেরি করা যাবে ওই পর্যন্ত তার কালারটা ভেরি করা যাবে। হ্যাঁ বলো, কেউ কোন কোয়েশ্চেন করছো? কেউ কিছু বলছো? ঠিক আছে, আমরা তাহলে কন্টিনিউ করি।
সো এই চারটাও পড়ানো হয়েছে, কম্পোজিশন, ডিপেন্ডেন্স অফ দ্য ডিরেক্ট এন্ড ইনডিরেক্ট ব্যান্ড গ্যাপ। এটাতে আমরা ওই যে বলছিলাম মোল ফ্র্যাকশন মানে কম্পোজিশন বাড়ানোর সাথে সাথে কিভাবে সেটা ডিরেক্ট টু ইনডিরেক্ট হচ্ছে। সো এটাতে হচ্ছে যদি আমরা গ্যালিয়াম আর্সেনাইড ফসফাইডের কথা চিন্তা করি, তাহলে গ্যালিয়াম আর্সেনাইড প্রথমে হচ্ছে ডিরেক্ট ব্যান্ড গ্যাপ ছিল। তো আস্তে আস্তে যখন আমরা গ্যালিয়াম ফসফাইডের কম্পোজিশন বাড়াইতেছি, ফসফরাসের কম্পোজিশন বাড়ানোর সাথে সাথে গামা ভ্যালির কন্ডাকশন ব্যান্ডটা দূরে সরে যাচ্ছে, এক্স ভ্যালির কন্ডাকশন ব্যান্ডটাও দূরে সরে যাচ্ছে। কিন্তু গামা ভ্যালি যে স্পিডে দূরে যাচ্ছে, এক্স ভ্যালিটা তার চেয়ে কম স্পিডে দূরে যাচ্ছে। সো একটা পোরশনে দেখো x ইকুয়ালস টু যখন 0 তখন সেটা ডিরেক্ট, x ইকুয়ালস টু যখন 0.4 তখন সেটা ডিরেক্ট। কিন্তু এর পরে যখন আমরা আর কম্পোজিশন x এর কম্পোজিশন বাড়াবো, তখন হচ্ছে এই গামা ভ্যালিটা বেশি দূরে চলে যাবে x ভ্যালির তুলনায়। তখন এটা হয়ে যাবে মানে x ভ্যালিটা তখন গামা ভ্যালির চেয়ে নিচে থাকবে, তখন এটা ইনডিরেক্ট ব্যান্ড গ্যাপ হয়ে যাবে এই পোরশনটা x ইকুয়ালস টু 0.45 এর জন্য। স্যার 0.45 এ ডিরেক্ট হবে না ইনডিরেক্ট হবে? ইনডিরেক্ট হবে, ডিরেক্ট টু ইনডিরেক্ট ট্রানজিশনটা একদম 0.45 এ কি হবে এটা বলতেছো? জি স্যার। এক্স্যাক্টলি 0.45 এ তো সেটা ডিরেক্ট আর ইনডিরেক্ট এর মাঝামাঝি থাকবে, সেটাকে কি বলা যায়? মানে তার হচ্ছে গামা ভ্যালি আর এক্স ভ্যালি সেম ডিসটেন্সে থাকবে আর কি, একদম 0.45 এ। ডিরেক্ট এন্ড ইনডিরেক্ট ব্যান্ড গ্যাপ, ফটন অ্যাবজর্পশন। প্রথম একটু আগে আমি দেখাইছিলাম ডিরেক্ট, বলছিলাম কি ডিরেক্ট ব্যান্ড গ্যাপে ফটন ইমিশন কিরকম হয় আর ইনডিরেক্ট ব্যান্ড গ্যাপে ফটন ইমিশন কিরকম হয়। এখন আমরা দেখতেছি ডিরেক্ট ব্যান্ড গ্যাপের ক্ষেত্রে ফটন অ্যাবজর্পশন কিরকম হবে। তো অ্যাবজর্পশন হওয়ার জন্য কি হবে, ভ্যালেন্স ব্যান্ড থেকে মানে যখন বাইরে থেকে লাইট আসবে তখন ভ্যালেন্স ব্যান্ড থেকে একটা ইলেকট্রন এনার্জি নিয়ে কন্ডাকশন ব্যান্ডে চলে আসবে, তখন এটাকে আমরা বলবো ওই লাইটটা অ্যাবজর্ব হয়ে যাবে। তো এটাকে আমরা বলতেছি অ্যাবজর্পশন। আর ইমিশনের ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম যে যখন কন্ডাকশন ব্যান্ডের ইলেকট্রনটা ভ্যালেন্স ব্যান্ডে আসবে তখন একটা এনার্জি রিলিজ হবে ফোটন হিসেবে, তো এটাকে আমরা বলতেছি ইমিশন। আর অ্যাবজর্পশনের জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে কি বাইরে থেকে একটা ফোটন আসতেছে, ওই ফোটনের এনার্জি যদি এই ব্যান্ড গ্যাপ এনার্জির সমান হয় তাহলে কি হবে, ভ্যালেন্স ব্যান্ড থেকে একটা ইলেকট্রন ওই এনার্জিটা অ্যাবজর্ব করে কন্ডাকশন ব্যান্ডে চলে আসবে, ওইটাকে আমরা বলতেছি অ্যাবজর্পশন। সো ডিরেক্ট ব্যান্ড গ্যাপের ক্ষেত্রে শুধুমাত্র ফোটন থাকলেই অ্যাবজর্পশন হবে, মানে ব্যান্ড গ্যাপ এনার্জির সমান বা এর চেয়ে বেশি এনার্জির ফোটন আসলেই অ্যাবজর্পশন হবে। কিন্তু ইনডিরেক্ট ব্যান্ড গ্যাপের ক্ষেত্রে অ্যাবজর্পশনের জন্য শুধু ফোটন আসলে হবে না, সাথে সাথে ফোননের ইনভলভমেন্টও দরকার হবে। কারণ এখানে প্রথমে হচ্ছে কি আমাদের কে ভ্যালুটা ডিফারেন্ট, এই জন্য মোমেন্টাম চেঞ্জ করার জন্য ফোননের দরকার হবে। আর লাইটের এনার্জিটা অ্যাবজর্ব করে সেটা ভ্যালেন্স ব্যান্ড টু কন্ডাকশন ব্যান্ডে আসবে। তো ডিরেক্টের ক্ষেত্রে অ্যাবজর্পশনটা তাহলে মোটামুটি ইজিয়ার, মানে অ্যাবজর্পশন হওয়ার চান্স বেশি। কিন্তু ইনডিরেক্টের ক্ষেত্রে আমরা দেখতেছি শুধু ফোটন আসলে হবে না, ওইটার সাথে ফোননও আসতে হবে, এনভায়রনমেন্টে থাকা লাগবে ফোনন। সো এই ক্ষেত্রে অ্যাবজর্পশনের চান্স কম। স্যার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। স্যার ডিরেক্ট ব্যান্ড গ্যাপের ক্ষেত্রে যদি আমার যে এনার্জিটা আসতেছে সেটা যদি ব্যান্ড গ্যাপের সমান হয় তাহলে তো স্যার ব্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন মুভ করতেছে। হ্যাঁ। আর যদি স্যার লেস হয় তাহলে তো স্যার ইলেকট্রনটা তো স্যার ব্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন রিচ করতে পারবে না। পারবে না, সো এটা অ্যাবজর্ব হবে না, লাইটটা চলে যাবে। হবে না, জি স্যার। এখন যদি স্যার ব্যান্ড যেই এনার্জিটা আসতেছে সেটা যদি ব্যান্ড গ্যাপের এনার্জি থেকে যদি বেশি হইতো সেক্ষেত্রে তো স্যার যাওয়ার কথা, যাবে তো? হ্যাঁ সেক্ষেত্রে তো যাবে, বেশি হইলে যাবে, সমস্যা নেই। তার মানে স্যার যে একদম কি ইকুয়াল হইতে হবে সেটা না, ইকুয়াল বা বেশি হইলেও যাবে। হ্যাঁ হ্যাঁ। জি স্যার। কম হইলে যাবে না, কম হইলে জি স্যার। কারণ হচ্ছে এই কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের যে মাঝখানের যে মানে রিজিয়নটা, জি স্যার ওইটা পৌঁছাতে পারবে না, এই জায়গার মধ্যে কোনো এনার্জি স্টেট নাই, থাকতে পারবে না। জি স্যার। হ্যাঁ, সো এই জন্য ইলেকট্রনদের থাকার কোনো জায়গা নাই, ওই জন্য যাইতে পারবে না। জি স্যার। এটা হচ্ছে অপটিক্যাল অ্যাবজর্পশন কোএফিসিয়েন্টস ফর ভেরিয়াস ফটো ডিটেক্টর ম্যাটেরিয়ালস, এই চারটা মনে তোমাদের দেখাইছিলাম আগের কোর্সে। তো এই দিক হচ্ছে ওয়েভলেন্থ, এটা হচ্ছে অপটিক্যাল অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট বিভিন্ন সেমিকন্ডাক্টরের জন্য, লাইট পেনিট্রেশন ডেপথ, যে
কোন ম্যাটেরিয়াল নিলে কোন ওয়েভলেন্থে তার অ্যাবজর্পশন কোএফিশিয়েন্ট কি রকম হবে। যেমন আমরা যখন সোলার সেল ডিজাইন করি তখন খেয়াল রাখতে হয় যে সোলার সেলের জন্য ভিজিবল রেঞ্জ যে 400 থেকে 700 ন্যানোমিটার, যে এই রেঞ্জের মধ্যে অ্যাবজর্পশন কোএফিশিয়েন্ট যাতে বেশি থাকে ওইরকম ম্যাটেরিয়াল নিয়ে আমরা সোলার সেল ডিজাইন করব। আর এই ক্ষেত্রে দেখো প্রত্যেকটা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে একটা জায়গায় আসার পরে একটা শার্প ট্রানজিশন হচ্ছে, প্রত্যেকটা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে একটা জায়গায় আসার পরে একদম শার্পলি অ্যাবজর্পশন কোএফিশিয়েন্টটা নিচে নেমে যাচ্ছে। ওই যে শার্প ট্রানজিশনটা ওইটাই হচ্ছে তার ব্যান্ড গ্যাপ মিন করতেছে। কারণ ব্যান্ড গ্যাপের চেয়ে যখন কম এনার্জি চলে আসবে, এনার্জি ব্যান্ড গ্যাপের চেয়ে কম এনার্জি মিন্স কি ওয়েভলেন্থটা হচ্ছে ব্যান্ড গ্যাপ ওয়েভলেন্থের চেয়ে বেশি। ওয়েভলেন্থ বেশি হলে তো এনার্জি কম হবে, তাই না? সো ওয়েভলেন্থটা যখন ব্যান্ড গ্যাপ ওয়েভলেন্থের চেয়ে বেশি হবে তখন তার অ্যাবজর্পশন হবে না। সো এই রিজিয়নের পরে আর অ্যাবজর্পশন হবে না। সো এইটার সিলিকনের জন্য ব্যান্ড গ্যাপটা হচ্ছে এই জায়গায়, গ্যালিয়াম আর্সেনাইডের জন্য হচ্ছে এই ওয়েভলেন্থের করেসপন্ডিং এনার্জি হচ্ছে তার ব্যান্ড গ্যাপ। এই জন্য হচ্ছে এই শার্প ট্রানজিশনের রিজিয়নটা ব্যান্ড গ্যাপ ওয়েভলেন্থ মিন করতেছে। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম এটা অলরেডি আলোচনা করা হয়েছে। রিকম্বিনেশন প্রসেস, আমরা যে বলতেছি যে কন্ডাকশন ব্যান্ড থেকে ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ডে আসবে, আসার পরে হোলের সাথে রিকম্বাইন করবে, রিকম্বাইন করার ফলে যে এনার্জিটা রিলিজ হবে ওইটা আমরা বলতেছি যে এনার্জিটা ডাইরেক্ট ব্যান্ড গ্যাপের ক্ষেত্রে ফোটন হিসেবে রিলিজ হবে। তো এই ক্ষেত্রে রিকম্বিনেশনের কথাটা আসতেছে। তো এইরকম রিকম্বিনেশন দুই রকমের হইতে পারে। একদম যদি ব্রডলি বলি আমরা তাহলে একটা হচ্ছে রেডিয়েটিভ রিকম্বিনেশন আর একটা হচ্ছে নন রেডিয়েটিভ রিকম্বিনেশন। রেডিয়েটিভ রিকম্বিনেশন হচ্ছে যেটাতে ইলেকট্রন আর হোল রিকম্বাইন করে, ওইটাকে আমরা বলতেছি রেডিয়েটিভ রিকম্বিনেশন। আর নন রেডিয়েটিভ হচ্ছে যেটাতে ইলেকট্রন হোলের রিকম্বিনেশন মানে রিকম্বিনেশন ছাড়াই এনার্জি রিলিজ হয়, ওইটাকে আমরা বলতেছি নন রেডিয়েটিভ রিকম্বিনেশন। রেডিয়েটিভ রিকম্বিনেশন তো বুঝতেছি, যখন কন্ডাকশন ব্যান্ড থেকে ভ্যালেন্স ব্যান্ডে আসবে তখন রেডিয়েটিভ রিকম্বিনেশন হবে। কিন্তু নন রেডিয়েটিভ রিকম্বিনেশনটা কখন হবে? যদি আমার ডিভাইসের মধ্যে বা সেমিকন্ডাক্টরের মধ্যে কোনো ব্রোকেন বন্ড থাকে। আমরা বলছিলাম যে হেটেরো স্ট্রাকচারের ক্ষেত্রে যদি ল্যাটিস মিসম্যাচ হয় তাহলে সারফেসে কি হয়, ব্রোকেন বন্ড ক্রিয়েট হয়। তো ওই ব্রোকেন বন্ড থাকলে ওই জায়গার মধ্যে ইলেকট্রন আসার জন্য ফাঁকা জায়গা থাকে। তো ওই জায়গায় যদি ইলেকট্রন আসে তখন ওইটাতে কোনো মানে আমরা ইলেকট্রন আর হোলের রিকম্বিনেশন পাবো না। তো ওইটা তখন রেডিয়েটিভ রিকম্বিনেশন হবে না। তো এটাকে আমরা বলতেছি ট্র্যাপ। যে যদি ব্রোকেন বন্ড থাকে বা কোনো ইমপিউরিটি থাকে, তো ইমপিউরিটির জন্য যে একটা ইমপিউরিটি ট্র্যাপ লেভেল ক্রিয়েট হবে, ওই লেভেলে যখন ইলেকট্রনটা আসবে তখন এখানে তো কোনো হোল নাই। তো এখানে এনার্জিটা সামান্য এনার্জি রিলিজ হবে। এই ইসি আর ইটি এই দুইটা মানে এনার্জি স্টেটের মধ্যকার ডিফারেন্স যেটা আছে ওই এনার্জিটা রিলিজ হবে, কিন্তু ওইটা তখন নন রেডিয়েটিভ রিকম্বিনেশন হবে যেহেতু এখানে কোনো হোল নাই। তো এরকম নন রেডিয়েটিভ রিকম্বিনেশন আরেকটা আছে অজে রিকম্বিনেশন যেটাকে বলে। তো এটা আমরা একটু পরে ডিটেইলস আলোচনা করব কি অজে রিকম্বিনেশনটাকে। এটা হচ্ছে আরেকটা নন রেডিয়েটিভ রিকম্বিনেশন প্রসেস। অ্যাবজর্পশন কোএফিশিয়েন্ট এটা অলরেডি বলা হয়েছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট এটা আলোচনা করা হয়েছে। স্যার হ্যাঁ বলো। স্যার এস আর এইচ রিকম্বিনেশনটা কি রেডিয়েটিভ নাকি নন রেডিয়েটিভ? কোনটা? এস আর এইচ। শকলি রেড হোল। জি স্যার। আর এইচ রিকম্বিনেশন ওইটা আমার মনে হচ্ছে নন রেডিয়েটিভ রিকম্বিনেশন। তাও আমার দেখতে হবে শিওর হওয়ার জন্য। যতটুকু মনে পড়তেছে এটা নন রেডিয়েটিভ। আচ্ছা স্যার। এন্ড দ্য রিকম্বিনেশন প্রসেস অফ এক্সেস ক্যারিয়ার, যে কি কি রকমের রিকম্বিনেশন হইতে পারে। প্রথম ক্যাটাগরি হচ্ছে কি ইন্টার ব্যান্ড ট্রানজিশন, যে একটা ব্যান্ড থেকে আরেকটা ব্যান্ডে যে ট্রানজিশন হবে ওইটাকে আমরা বলতেছি ইন্টার ব্যান্ড ট্রানজিশন। সো ইন্টার ব্যান্ড ট্রানজিশন যতগুলো আছে সবগুলো হবে কি রেডিয়েটিভ।
একটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড থেকে ভ্যালেন্স ব্যান্ডে, আরেকটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ডের মিনিমার চেয়ে একটু উপরে থেকে ভ্যালেন্স ব্যান্ডের ম্যাক্সিমাতে আসবে, আরেকটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ডের মিনিমাম থেকে ভ্যালেন্স ব্যান্ডের নিচে আসবে, এটা হইতে পারে। আর এটা হচ্ছে ট্রানজিশন ইনভলভিং ইম্পিউরিটিস অর ডিফেক্টস। যদি ইম্পিউরিটি থাকে অথবা ডিফেক্ট থাকে, যে আমি যদি ডোনার এড করি অথবা অ্যাকসেপ্টর এড করি, তাহলে একটা ডোনার লেভেল ক্রিয়েট হবে, একটা অ্যাকসেপ্টর লেভেল ক্রিয়েট হবে। সো এখানে কন্ডাকশন ব্যান্ড থেকে অ্যাকসেপ্টর লেভেলে আসতে পারে, বা ডোনার ব্যান্ড থেকে ভ্যালেন্স ব্যান্ডে আসতে পারে, ডোনার ব্যান্ড থেকে অ্যাকসেপ্টর ব্যান্ডে আসতে পারে, আবার হচ্ছে ট্র্যাপ লেভেল থাকতে পারে। তো ট্র্যাপ লেভেলে যদি আসে তখন এটা হবে নন রেডিয়েটিভ। আবার হচ্ছে ইন্ট্রা ব্যান্ড ট্রানজিশন, মানে একই ব্যান্ডের মধ্যে ট্রানজিশন হইতে পারে। যেমন কন্ডাকশন ব্যান্ডের উপরে থেকে যদি মিনিমাতে আসে তখন একটা এনার্জি রিলিজ হবে, তো এটা হবে নন রেডিয়েটিভ। আবার ভ্যালেন্স ব্যান্ডের ক্ষেত্রে আমরা দেখছি কি হেভি হোল আছে, লাইট হোল আছে, স্প্লিট অফ ব্যান্ড আছে, এরকম কয়েকটা সাব ব্যান্ড আছে। তো হেভি হোল থেকে যদি লাইট হোলে যায় বা লাইট হোল থেকে যদি হেভি হোলে আসে তখন একটা এনার্জি রিলিজ হবে। তো এগুলো হচ্ছে ইন্ট্রা ব্যান্ড ট্রানজিশন। হচ্ছে অপটিক্যাল প্রসেসেস বিটুইন টু এনার্জি লেভেলস, দুইটা এনার্জি লেভেলের মধ্যে কি কি রকমের অপটিক্যাল প্রসেস হওয়া পসিবল। দুইটা অলরেডি আমরা আলোচনা করছি। একটা হচ্ছে অ্যাবজর্পশন, যে বলছিলাম ভ্যালেন্স একটা মানে E1 আর E2, E1 ব্যান্ড থেকে E2 ব্যান্ডে অ্যাবজর্পশন হবে যখন যে ফোটনটা আসতেছে ওইটার এনার্জি এই এনার্জি গ্যাপের চেয়ে বেশি হবে বা এনার্জি গ্যাপের সমান হবে। সো এটা হচ্ছে লাইটটা তখন অ্যাবজর্ব হয়ে যাবে। আর একটা হচ্ছে স্পন্টেনিয়াস ইমিশন, যে যদি E2 ব্যান্ড থেকে ইলেকট্রন E1 ব্যান্ডে চলে আসে তখন এইখানে যে হায়ার স্টেটে যে এনার্জি ছিল লোয়ার স্টেটে এনার্জিটা আসছে, সো একটা এনার্জি রিলিজ হবে। সো এটা হচ্ছে ইমিশন, হচ্ছে এনার্জি যে রিলিজ হচ্ছে ওইটাকে আমরা বলতেছি ইমিশন। আর এটা যেহেতু স্পন্টেনিয়াসলি হচ্ছে, মানে বাইরে থেকে আমি কোনো মানে তাকে স্টিমুলেট করি নাই বা বাইরে থেকে কোনো কিছু দেই নাই, এটা হচ্ছে মানে স্পন্টেনিয়াসলি হইছে, এই জন্য এটাকে আমরা বলতেছি স্পন্টেনিয়াস ইমিশন। কিন্তু আমরা যদি এইটাকে স্টিমুলেট করি, বাইরে থেকে যদি একটা এনার্জি দিয়ে এই ট্রানজিশনটা ঘটাই, তখন এটাকে আমরা বলবো স্টিমুলেটেড ইমিশন। তো এই জায়গায় একটা কোয়েশ্চন আসে, সেটা হচ্ছে যখন আমরা বাইরে থেকে একটা এনার্জি ফোটন দিচ্ছি তখন ওইটা কেন অ্যাবজর্পশন না হয়ে ইমিশন কেন হচ্ছে। যেমন এই জায়গার ক্ষেত্রে আমরা বলছিলাম কি বাইরে থেকে এনার্জি যেটা দিছি ওই ফোটনটা এখানে ভ্যালেন্স ব্যান্ড থেকে এটা ইলেকট্রন অ্যাবজর্ব করে কন্ডাকশন ব্যান্ডে চলে যাচ্ছে, সো এই জায়গার ক্ষেত্রে অ্যাবজর্পশন হচ্ছে। সো অ্যাবজর্পশন আমরা বুঝতে পারছি, স্পন্টেনিয়াস ইমিশনও বুঝতে পারছি, কিন্তু স্টিমুলেটেড ইমিশনের ক্ষেত্রে আমরা বলতেছি বাইরে থেকে একটা ফোটন আসবে, ওই ফোটনের দ্বারা ওইটা স্টিমুলেট হয়ে ইমিশন হবে, কিন্তু এই ফোটনটা কেন অ্যাবজর্ব হবে না। কোয়েশ্চনটা বুঝতে পারছো? জি স্যার। তোমাদের কি মনে হয় কেন এটা ইমিশন হচ্ছে? স্যার তখন কি ওই ফোটনের এনার্জিটা কি কম থাকবে ব্যান্ড গ্যাপ থেকে এরকম? কম থাকলে তো এই জায়গা থেকে এই জায়গাতেও আসবে না, ব্যান্ড গ্যাপের সমান থাকবে বা এর চেয়ে বেশি। স্যার কন্ডাকশন ব্যান্ডের যেই এনার্জিটা আছে সেইটা স্যার নতুন এনার্জিটাকে ফোর্স করতেছে তার সেম ওয়েতে যাওয়ার জন্য, এরকম কিছু। ফোর্স কেন করতেছে? এটা হচ্ছে এনার্জিটা অ্যাবজর্পশন কখন হবে, যখন হচ্ছে তোমার ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন আছে কিন্তু কন্ডাকশন ব্যান্ড ইলেকট্রন নাই, কন্ডাকশন ব্যান্ডটা খালি, তখন হচ্ছে কি কন্ডাকশন ব্যান্ডে মানে ইলেকট্রনের থাকার জায়গা আছে, এজন্য এনার্জিটা সে অ্যাবজর্ব করে উপরে যাবে। কিন্তু যদি আমার কন্ডাকশন ব্যান্ডটা ফুলফিল থাকে, ভ্যালেন্স ব্যান্ডটা যদি এমটি থাকে, তাহলে এখানে তো কোনো ইলেকট্রন নাই যেটা অ্যাবজর্ব হবে। বুঝতে পারছো? এখানে যদি কোনো ইলেকট্রন নাই থাকে তাহলে এটা অ্যাবজর্পশন তো হবে না। আবার এই জায়গার মধ্যে যদি ইলেকট্রনের ডেনসিটি এই জায়গার চেয়ে অনেক বেশি থাকে, তাহলে এই জায়গা থেকে এই জায়গায় অ্যাবজর্পশনের চান্স কমে যাবে, কারণ এই জায়গার মধ্যে ইলেকট্রনের ডেনসিটি অলরেডি বেশি আছে, তো সে ফার্দার আর ইলেকট্রনের জায়গা নাই, জায়গা কমে গেছে। বুঝতে পারছো কি বলছি? তো এই জন্য স্টিমুলেটেড ইমিশনের জন্য মানে যেই সকল ডিভাইসে আমরা স্টিমুলেটেড ইমিশন চাই
ওই সকল ডিভাইসে আগে এনশিওর করতে হয় যাতে ভ্যালেন্স ব্যান্ডের চেয়ে কন্ডাকশন ব্যান্ডে ক্যারিয়ার ডেনসিটি বেশি থাকে। ওইটাকে আমরা বলি পপুলেশন ইনভার্সন। কি বলছি বুঝতে পারছো? নরমালি হচ্ছে ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন বেশি থাকে, কন্ডাকশন ব্যান্ডে কম থাকে। কিন্তু যেই সকল ডিভাইসে আমরা স্টিমুলেটেড ইমিশন চাচ্ছি ওই সকল ডিভাইসে আমাদের কি করতে হয় যে স্টিমুলেশন দেওয়ার আগে ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনগুলা কন্ডাকশন ব্যান্ডে নিয়ে আসতে হয় যাতে পপুলেশন ইনভার্সন ক্রিয়েট হয়। তারপরে যখন আমরা স্টিমুলেশন দিব তখন এটা স্টিমুলেটেড ইমিশন হবে। ক্লিয়ার হইছে? স্যার তাইলে তো স্যার এটা কেমনে হলো স্যার? ইলেকট্রন অনেক এনার্জি পাইলো, তাহলে এটা হায়ার স্টেটে যাওয়ার কথা, কিন্তু এটা লোয়ার স্টেটে নামতেছে। হায়ার স্টেট লোয়ার স্টেট তো খালি, এই এনার্জি তো সে এইখান থেকে অ্যাবজর্ব করে নাই। দেখো এখানে যে ফোটনটা ছিল ওই ফোটনটা কিন্তু আছে, ওই ফোটনটা কোনো জায়গায় অ্যাবজর্ব হয় নাই, এই এনার্জিটা আগের মতোই আছে। কি বলছি বুঝতে পারছো? তাহলে যে আমি যে এক্সট্রা একটা এনার্জি দিলাম ওটা ইলেকট্রনটাকে কিভাবে নামাচ্ছে, মানে ওইটার কোন কাজটা কি, সে কিভাবে নামাচ্ছে? ওইটা ইলেকট্রন, ওইটা জাস্ট একটা স্টিমুলেশন দিচ্ছে আর কি। ওইটা থেকে কোনো এনার্জি ইলেকট্রনের কাজে আসতেছে না, ইলেকট্রনটা ধরো এমনিই নামতেছে। কিন্তু স্পন্টেনিয়াসলি ইমিশন হইতে যে টাইম লাগতো তার চেয়ে বাইরে থেকে একটা এনার্জি আসার কারণে সে একটু স্টিমুলেটেড হয়েছে, স্টিমুলেটেড হয়ে এই ইমিশনটা তাড়াতাড়ি হয়েছে, এইটাই। কিন্তু এই এনার্জি সে এই জায়গায় কোনো অ্যাবজর্ব করে নাই, সে ফার্দার এনার্জি রিলিজ করছে। বুঝতে পারছো? তাইলে তো স্যার এটা হিট হিট হলে আলটিমেটলি যে বুঝি উপরে নাই? উঠলো স্যার, ইলেকট্রনটা হায়ার এনার্জি পাইয়া মানে হায়ার স্টেটে উঠলো, তারপর হিট হয়ে আবার নিচে নেমে তারপর এটা আবার লোয়ার স্টেটে আসলো। জিনিসটা তো এরকমই। হায়ার এনার্জি পায় হায়ার স্টেটে উঠলো, তারপর হিট হিসেবে এনার্জিটা ইমিশন কইরা তারপর যখন হচ্ছে আমার কন্ডাকশন ব্যান্ডের মিনিমাতে আসলো, তারপর এটা হচ্ছে আবার ইমিশন কইরা হচ্ছে ব্যালেন্স ব্যান্ডে আসলো। এটা যদি হিট হিসেবে ইমিশন করে তখন তো এটা স্পন্টেনিয়াস ইমিশন হবে। মানে এটা কখন ইমিশন হবে আমরা জানি না, যে কোনো টাইমে হইতে পারে। যখন সেটা থার্মালাইজ হবে তখন ইমিশন হবে। কিন্তু যখন বাইরে থেকে ফোটন আসবে তখন এটা ওইটাকে স্টিমুলেট করবে, ওই ফোটনটা যখনই আসবে তখনই এটা নিচে চলে আসবে। তো এই জন্য এটাকে আমরা বলতেছি স্টিমুলেটেড ইমিশন, যে বাইরের স্টিমুলেশন দ্বারা এটা ইমিশন হচ্ছে। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে স্পন্টেনিয়াস ইমিশন হইলে যে ফোটনটা ইমিট হবে ওই ফোটনটা কোন ডিরেকশনে ইমিট হবে, ওই লাইটের ফেজ কি হবে, ওইটার পোলারাইজেশন কি হবে, ওইটা কোনো কিছুই প্রেডিক্ট করা যাবে না। কিন্তু যখন স্টিমুলেটেড ইমিশন হবে তখন হচ্ছে যেই ফোটন দ্বারা আমরা স্টিমুলেট করব ওই ফোটনের যে ডিরেকশন, ওই ডিরেকশনে আরেকটা ফোটন জেনারেট হবে। ওই ফোটনের যে পোলারাইজেশন, ওই পোলারাইজেশনেরই আরেকটা ফোটন জেনারেট হবে। এই ফোটনের যে কি বলবো ফেজ, সেম ফেজের ফোটন জেনারেট হবে। তো এই জন্য এটা হচ্ছে স্টিমুলেটেড ইমিশন বলতেছি, যে বাইরের এটার দ্বারা স্টিমুলেটেড হচ্ছে। তো এটা হচ্ছে ইমিশন স্পেকট্রা, লুমিনেসেন্স ইন্টেন্সিটি, আর এটা হচ্ছে এনার্জি, এটা হচ্ছে ব্যান্ড গ্যাপ। সো ইমিশন স্পেকট্রা মানে ইমিশনটা কোন রিজিয়নে সবচেয়ে বেশি হয়, একদম ব্যান্ড গ্যাপের থেকে, মানে একদম কন্ডাকশন ব্যান্ডের মিনিমাতে ইলেকট্রনের ডেনসিটি বেশি থাকে না, এর চেয়ে সামান্য উপরে হাফ কেটি উপরে তার এনার্জি মানে সবচেয়ে বেশি ইলেকট্রনের ডেনসিটি থাকে। সো এই জন্য ইন্টেন্সিটিটা, এই এনার্জির ইন্টেন্সিটি সবচেয়ে বেশি হয়। ফার্মি লেভেলের ক্ষেত্রে বা সলিড স্টেট ডিভাইসে ক্যারিয়ার ডেনসিটি পড়ার ক্ষেত্রে তোমরা দেখছো তাই না, যে একদম এনার্জি গ্যাপ যেখানে ওই জায়গার মধ্যে ডেনসিটি সবচেয়ে বেশি থাকে না, তার চেয়ে একটু উপরে ক্যারিয়ার ডেনসিটিটা সবচেয়ে বেশি থাকে, এটা দেখছো না? হচ্ছে রেডিও টিউব রিকম্বিনেশন
for isoelectric trap in indirect band gap material এটা তোমাদের পড়ানো হয়েছে যে যদি আমরা ইনডিরেক্ট ব্যান্ড গ্যাপের ক্ষেত্রে রেডিয়েটিভ রিকম্বিনেশন বাড়াইতে চাই তখন আমরা আইসোইলেকট্রিক ট্র্যাপ ক্রিয়েট করব। যেমন আমরা বলছিলাম গ্যালিয়াম ফসফাইডের ক্ষেত্রে যদি আমরা নাইট্রোজেনের ট্র্যাপ ইউজ করি তাইলে একটা এক্সট্রা লেভেল ক্রিয়েট হবে, ওটাকে আমরা বলতেছি আইসোইলেকট্রিক নাইট্রোজেন বা আইসোইলেকট্রিক ট্র্যাপ। আইসোইলেকট্রিক বলতেছি কারণ নাইট্রোজেন আর ফসফরাস দুইটা হচ্ছে মানে লাস্ট মানে একদম ভ্যালেন্স ব্যান্ডে 5টা ইলেকট্রন আছে, এইজন্য এটাকে আমরা বলতেছি আইসো ইলেকট্রিক। কিন্তু নাইট্রোজেনের সাইজটা হচ্ছে ফসফরাসের চেয়ে ছোট, এই কারণে নাইট্রোজেনের সাইজ ছোট হওয়ার কারণে ইম্পিউরিটি ক্রিয়েট হবে, একটা আলাদা লেভেল ক্রিয়েট হবে। সো এখানে আলাদা লেভেল ক্রিয়েট করার কারণে যেটা সুবিধা যেটা হবে যে ইলেকট্রনটা তখন এই লেভেলে আইসা থাকার জায়গা পাবে। ইনডিরেক্ট ট্রানজিশনটা তখন এই লেভেল হবে, পরে ডিরেক্ট ট্রানজিশনটা এই লেভেল থেকে ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে হবে। সো কোয়ান্টাম ইফিসিয়েন্সিটা বাড়বে, মানে রেডিয়েটিভ রিকম্বিনেশনের প্রবাবিলিটিটা বাড়বে। এটাকে আমরা বলতেছি আইসোইলেকট্রিক ট্র্যাপ। তো এই জায়গার মধ্যে যদি আমরা তার কোয়ান্টাম ইফিসিয়েন্সি কার্ভটা দেখি, এটাও আশা করি তোমাদের দেখানো হয়েছে আগে, যে নাইট্রোজেন দেওয়ার আগে, ইম্পিউরিটি দেওয়ার আগে ডিরেক্টের ক্ষেত্রে তার কোয়ান্টাম ইফিসিয়েন্সি অনেক ভালো, ট্রানজিশন ভালো হচ্ছে। কিন্তু যখন 0.45 এর চেয়ে বেশি কম্পোজিশন মানে গ্যালিয়াম ফসফাইড যে চলে আসছে তখন সেটা ইনডিরেক্ট হয়ে যাচ্ছে। ইনডিরেক্ট হওয়ার কারণে তার কোয়ান্টাম ইফিসিয়েন্সি অনেক কমে যাচ্ছে। সো ইনডিরেক্টের জন্য আমরা যদি কোয়ান্টাম ইফিসিয়েন্সিটা বাড়াইতে চাই তখন আমরা কি করব, নাইট্রোজেনের আইসোইলেকট্রিক ট্র্যাপ ইউজ করব, তখন হচ্ছে ইনডিরেক্টের জন্য কোয়ান্টাম ইফিসিয়েন্সিটা বেড়ে যাবে। তো এখানে সিমিলার কোয়ান্টাম এফিশিয়েন্সি দিয়ে কি মিন করে? কোয়ান্টাম এফিসিয়েন্সি মিন করতেছে যে আমরা কতটুকু আউটপুট পাচ্ছি। কোয়ান্টাম এফিসিয়েন্সিটা দুই ভাবে ডিফাইন করতে পারি। একটা হচ্ছে আমরা যে বাইরে থেকে ফোটন দিচ্ছি ওই ফোটনটা কতটুকু অ্যাবজর্ব হচ্ছে, মানে অ্যাবজর্ব হয়ে কতটুকু ইলেকট্রন জেনারেট হচ্ছে। ফোটন যদি অ্যাবজর্ব হয় তার মানে আমরা কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন পাবো। সো কতটুকু ফোটন অ্যাবজর্ব হয়ে কতটুকু ইলেকট্রন জেনারেট হচ্ছে, এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে যদি আমরা ইমিশন চিন্তা করি তাহলে হচ্ছে কতটুকু ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ড থেকে ভ্যালেন্স ব্যান্ডে আসার ফলে ফোটন জেনারেট হচ্ছে, এটাকে আমরা বলতেছি কোয়ান্টাম এফিসিয়েন্সি, মানে অপটিক্যাল টু ইলেকট্রিক্যাল ট্রান্সফরমেশন। অপটিক্যাল ক্যারিয়ার থেকে এর কত পার্সেন্ট ইলেকট্রিক্যাল ক্যারিয়ারে ট্রান্সফর্ম হচ্ছে। যেমন ফোটন যদি ধরো 10টা থাকে, এর মধ্যে 10টা ফোটনের মধ্যে যদি 8টা অ্যাবজর্ব হয় তখন আমরা বলবো কি 8/10। বুঝতে পারছো? মানে যতগুলো ফোটন আসবে সবগুলা যে অ্যাবজর্ব হবে এরকম না। যেই সকল ফোটনের এনার্জিটা ব্যান্ড গ্যাপ এনার্জির চেয়ে বেশি হবে তার কত পার্সেন্ট অ্যাবজর্ব হচ্ছে, ওইটা দিয়ে আমরা কোয়ান্টাম এফিসিয়েন্সিটা মিন করতেছি। যেমন এলইডির ক্ষেত্রে কোয়ান্টাম এফিসিয়েন্সিতে আমরা বুঝাই হচ্ছে যে তার থেকে লাইট আউটপুট কত বেশি ভালো আসতেছে। ক্লিয়ার হইছে? জি স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাক। কার কোনো কোয়েশ্চন আছে আজকের ক্লাস সম্পর্কে বা কোনো কিছু বলার আছে থাকলে বলতে পারো। এখানে আমি দেখতেছি 35 পার্টিসিপেন্টস, কিন্তু অ্যাটেন্ডেন্স মাত্র 28 কমেন্ট আসছে। তো বাকি যারা কমেন্ট করো নাই তারা কমেন্ট করে ফেলো গুগল ক্লাসরুমে। ঠিক আছে, আজকে তাহলে ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাস আমরা, আজকে তো রিভিউ ক্লাস ছিল, পরে আমরা নতুন টপিকগুলো শুরু করব।